হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম রাব্বি। বাগেরহাটের রামপালে বাস মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেছে ১৩ জনের। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনাওয়ার রনি। রনি, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা, বিস্তারিত জানাবেন। রাব্বি, আমি রয়েছি খুলনা বাংলা মহাসড়কের যে আপনি দুর্ঘটনার কথা বলেছেন সেই স্পটে, অর্থাৎ বাবুর বাড়ি নামক যে একটি এখানে ব্রিজ রয়েছে সেই ব্রিজের সন্নিকটেই এখানে যে ঘটনাটি ঘটেছে আমি যতটুকু জানতে পেরেছি এবং হাইওয়ে থানা সূত্রে যে তথ্য রয়েছে আমার কাছে, সেটি হচ্ছে মোংলার অধিবাসী আব্দুর রাজ্জাক নামের একটি পরিবার নড়াইল থেকে আব্দুর রাজ্জাকের পুত্র অর্থাৎ সাব্বিরকে বিয়ে দিয়ে বাসের আমি বাসটি কিন্তু সেই গাড়িটির সামনে চলে আসে, যার কারণে কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এখানে কিন্তু মাইক্রোবাসটিকে কিন্তু কিছুক্ষণ আগে এখানে সরিয়ে নেওয়া হয়েছে ক্রেনের মাধ্যমে। আপনি বোধহয় দেখতে পাচ্ছেন যে এখানে যে গাড়িটি রয়েছে সেই বাসটিকেও কিন্তু এখানকার যারা তত্ত্বাবধায়ক করেছেন তারা কিন্তু সরিয়ে নিচ্ছেন। আমি এখন রয়েছি সেই স্পটে। তবে যতদূর জানতে পেরেছি যে এখানে স্পটে দুজনের কিন্তু মৃত্যু হয় এবং তারপরে স্থানীয়রা হতাহতদেরকে যখন স্থানীয় রামপাল স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে, তারপর খুলনা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করে, সেই সময় অর্থাৎ রামপাল স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আব্দুর রাজ্জাক এবং সহ অর্থাৎ আমি যার নাম আগে বলেছি অর্থাৎ যে পরিবারের গাড়িটি এখানে ছিল অর্থাৎ মাইক্রোবাসে ১৫ জন ছিলেন আব্দুর রাজ্জাক সহ, সেই পরিবারের সদস্যদের কিন্তু রামপাল স্বাস্থ্য কেন্দ্রে ৪ জনকে নেওয়া হয় রয়েছেন, বৃদ্ধা মহিলাও রয়েছেন এবং তারপর খুলনা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য যাদেরকে নেওয়া হয়েছে বাকিরা কিন্তু খুলনা মেডিকেল কলেজ হসপিটালে রয়েছে। এটাই ছিল খুলনা বাংলা মহাসড়ক থেকে সর্বশেষ। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিহতদের মধ্যে ৯ জনের মরদেহ আছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, নিহতদের পরিচয় কি জানা গেছে? চিকিৎসকরা কি বলছেন? স্বজনদের আহাজারি বা কোনো স্বজন সেখানে পৌঁছেছেন কিনা সে বিষয়েও জানাবেন। স্বজনরা পৌঁছাতে শুরু করেছে, বিভিন্ন জায়গা থেকে খবর পেয়ে তারা আসছে। কারণ আপনি জানেন ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোংলা উপজেলার বেলাই নামক ব্রিজ সংলগ্ন জায়গায় এবং আমরা যতদূর জানতে পেরেছি যে একটি বরযাত্রী বউ নিয়ে তারা বিয়ে করে কয়রা থেকে মোংলাই তাদের বাড়ি, অধিকাংশ মানুষের বাড়ি মোংলায়, তারা একটি হাইয়েস্ট গাড়িতে যাচ্ছিল। এমন সময় নৌবাহিনীর একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগের সামনে রয়েছে, এখানে আমরা কিছু সময় দেখেছি আসলে লাশের মিছিল, এত লাশ কে কবে দেখেছে আসলে সেটি বোঝার ব্যাপার। এবং ৯ জন মারা গিয়েছে। যিনি চিকিৎসক রয়েছেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মেহনাজ মোশাররফ, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। যে ৩ জন শিশু রয়েছে তার ভিতর 2 জন আবার 1 বছরের নিচে বয়স। আর নাম পরিচয় এটি এখনও আসলে নিশ্চিত করতে পারিনি, কারণ যারা দূর দূরান্ত থেকে আসছে তারা সবাইকে চেনে না, কাউকে চেনে, এইভাবে তাদের আসলে নাম লিপিবদ্ধ করা হচ্ছে, যেটি হয়তো পরবর্তী সংবাদে আমরা যমুনার দর্শকদের জানাতে পারবো। তবে স্বজনরা এখানে এসে হতবিহ্বল, একসাথে এত মানুষের মৃত্যু। গাড়িতে আমরা যতদূর জানতে পেরেছি হাইয়েস্ট গাড়িতে 14 জন ছিল, তার ভিতর 13 জনই মারা গেছে এবং এই 13 জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 8 জনের মরদেহ আসে, আরেকজন চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। অপরদিকে বাকি 4 জন বাগেরহাটের রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলায় একটি অন্যরকম পরিবেশ এই মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এত মানুষের মরদেহ, এত প্রিয়জন স্বজনদের হারিয়ে আসলে মানুষ বিহ্বল। যে যেখানে পারছে সেখান থেকেই খবর পেয়ে ছুটে আসছে মেডিকেল কলেজ হাসপাতালে, এসেই কান্নার মূর্ছনা এবং ভেঙে পড়ছে এসব মানুষদের আমরা দেখেছি কিছু সময় আগেও। সেই লাশগুলো যেহেতু বিভিন্ন জায়গায় এখান থেকে সরানো হয়েছে, সে কারণে লোকজনের ভিড় বেড়েছে। কিছু সময় আগে লোকের লোকারণ্য, একদিকে লাশ, একদিকে মানুষের আহাজারি, সে এক অন্যরকম পরিবেশ রাব্বি। এবং এই ঘটনাটি কেন ঘটলো, কিভাবে ঘটলো, সেটিরও তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য যারা ছিল, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। রাব্বি। প্রবীর, আপনাকে ধন্যবাদ। অর্থবহ ও কার্যকর গণতন্ত্রের অঙ্গীকার নিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। যদিও রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে শুরুর দিনই ওয়াকআউট করেছে বিরোধী দল,
এর আগে রাষ্ট্রপতি আলাদা কক্ষে নতুন নির্বাচিত স্পিকার হিসেবে শপথ পড়িয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামালকে। সংসদের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী 11 দলের সঙ্গে আলোচনা করার প্রত্যাশা জানিয়েছে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গণতান্ত্রিক পথ চলার নতুন অধ্যায়ের সূচনা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বেলা 11টায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধানের 93(2) অনুচ্ছেদ অনুযায়ী অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি হিসেবে দলের প্রবীণ সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেন। সমর্থন করে সরকারি ও বিরোধী দল। এর আগে তিনি বলেন, জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। মাননীয় সভাপতি। এরপর অধিবেশন সভাপতি ঘোষণা করেন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় স্পিকার নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার এম কায়সার কামাল। তাদের নাম সকল সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ গ্রহণের পর নতুন স্পিকার আনুষ্ঠানিকভাবে অধিবেশন পরিচালনা শুরু করেন। নিরপেক্ষতার স্বার্থে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। নিরপেক্ষতার খাতিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। এরপর তিনি 5 সদস্যের সভাপতিমণ্ডলীর প্যানেলের নাম ঘোষণা করেন। তারা হলেন বিএনপির মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী ও জামায়াতের এটিএম আজহারুল ইসলাম। উপস্থিত সভাপতি মণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হয়। আলোচনার পর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মার্কিন ইসরায়েল হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ প্রয়াত কয়েকজন রাষ্ট্রনায়ক, সংসদ সদস্য ও জুলাই শহীদদের স্মরণ করে শোক প্রস্তাব গৃহীত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সাথে পৃথিবীর কোনো ত্যাগের কোনো তুলনা করা যায় না। অন্তর্বর্তী সরকারের আমলে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্ক্ষা বিবেচনা করে অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী। না হলে 30 দিন পর বাতিল হয়ে যেত অধ্যাদেশগুলো। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশ। কার্যসূচি অনুযায়ী এরপর সরকারি কর্ম কমিশনের রিপোর্ট উপস্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। গঠন করা হয় স্থায়ী কমিটি। কার্য উপদেষ্টা কমিটি মনোনয়ন দেওয়া হলো। সংবিধান অনুযায়ী শেষে সমাপনী ভাষণ দিতে অধিবেশন কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিরোধী 11 দলের সংসদ সদস্যরা ভাষণ প্রত্যাখ্যান করে অধিবেশন থেকে ওয়াকআউট করেন। এর মাঝেই রাষ্ট্রপতি তার ভাষণে সরকারের কার্যক্রম ও ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরেন। আশা করেন কার্যকর ও প্রাণবন্ত সংসদের। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও চর্চার ক্ষেত্রে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম 15 মার্চ সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার। মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। বিরোধী দলের আসন মাত্র 77। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আশা করা হচ্ছে এবারের সংসদ হবে প্রাণবন্ত ও জবাবদিহিতার কেন্দ্র। আর তাহলেই নিশ্চিত হবে জাতীয় ও জনস্বার্থ, অর্থবহ হবে সংসদ ও গণতন্ত্র। আলমগীর স্বপন, যমুনা নিউজ, জাতীয় সংসদ, ঢাকা। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন টাঙ্গাইল 8 আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান। জাতীয় সংসদে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 1:45টার দিকে হয় এই শপথ অনুষ্ঠান। শপথ আয়োজন পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সংসদ সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সহ আরও অনেকে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের চলমান যৌথ অভিযানে 1250 ছাড়ালো প্রাণহানি, আহত 12,000-এর বেশি। এর মাঝেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযান অব্যাহত। দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। বেশ কয়েকটি আকাশযান বিধ্বস্ত হওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হরমুজ প্রণালীতে আইআরজিসির একাধিক নৌযান ধ্বংস হয়। এছাড়াও তেহরানে আইআরজিসি ও বাসিজ ফোর্সের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হতাহত হন বেশ কয়েকজন। বাবে ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের রেভলিউশনারি গার্ড। এখন পর্যন্ত দেশটিতে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোই চালানো ইরানি হামলায় 7 মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। প্রতিবেশী দেশগুলোর সামরিক ও জ্বালানি স্থাপনায় ছোড়া মিসাইল ও ড্রোনের আঘাতে 37 জনের মৃত্যু হয়েছে, আহত কয়েকশো, যার মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। হরমুজ প্রণালীতে হামলার জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম ছাড়িয়েছে $100। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA-র বিপুল জ্বালানি ছাড়ের ঘোষণার পরও অস্থিরতা কমেনি জ্বালানি বাজারে, বরং হরমুজ প্রণালীতে হামলা বাড়িয়েছে উদ্বেগ। বৃহস্পতিবার আকস্মিক 9% বেশি বেড়ে গেছে তেলের দাম। প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারেও, হয়েছে বড় ধরনের দরপতন। জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকংয়ে নিম্নমুখী সূচক। জ্বালানি সংকট মোকাবিলায় কৌশলগত মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA, যা ইতিহাসের সর্বোচ্চ। গতকাল সংস্থাটির 32টি সদস্য দেশের সর্বসম্মতিক্রমে নেওয়া হয় এই সিদ্ধান্ত, যার আওতায় শুধুমাত্র যুক্তরাষ্ট্র একাই ছাড়বে 17 কোটির বেশি ব্যারেল তেল। এছাড়াও ভান্ডারে মজুদ তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ও জাপান। IEA সদস্যগুলোর কাছে মোট 102 কোটি ব্যারেলেরও বেশি তেলের জরুরি মজুদ রয়েছে। সর্বশেষ 2022 সালে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রস্তাবে সমন্বিতভাবে তেলের মজুদ ছাড়া হয়। ভোক্তা পর্যায়ে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে জ্বালানি তেলের সরবরাহ। দেশে পেট্রোল ও অকটেনের কোনো ঘাটতি নেই, কিন্তু সরবরাহ ব্যবস্থায় জটিলতা আছে, এমন অভিযোগ করেছে পেট্রোল পাম্প মালিকরা। পরিস্থিতি সমাধানে ডিপো ভিত্তিক দৈনিক কোটা পদ্ধতি শিথিল করে সাপ্তাহিক কোটা চালুর দাবি জানান ব্যবসায়ীরা। সপ্তাহের শেষ কর্মদিবসে সকাল থেকেই যানবাহনের এমন দীর্ঘ সারি রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। কেউ মোটরসাইকেল, কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে অপেক্ষা করছেন জ্বালানি তেলের জন্য। নিকুঞ্জ পাম্পে গেছি, উত্তরা পাম্পে গেছি, অনেক মানুষের সিরিয়াল আছে কিন্তু তেল নেই, ওনারা তেল দিতেছে না। কিন্তু এই যে আধা ঘন্টা হইল আমি আবার এই যে কুড়িল আসছি, ওনারা তেল দিতেছে। কিছুটা স্বাভাবিক আছে, জনগণ তো অনেক কিছু তেল নিয়ে আবার বাসায় এগিয়ে ঘুরিয়ে আসে, এর জন্য একটু চাপ বেশি। পেট্রোল পাম্প মালিকরা অভিযোগ করেন, গত রোববার থেকে প্রতিটি পাম্পের জন্য দৈনিক কোটা নির্ধারণ করা হয়েছে, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে প্রায় 45% পর্যন্ত কম তেল পাচ্ছেন বলে দাবি তাদের। এখন তো পর্যাপ্ত তেল চলে আসছে, এখন আর প্যানিক হওয়ার তো কোনো কারণ নাই। এই পরিমাণ তেল আছে, প্লাস আনলোডের অপেক্ষায় প্রত্যেক ডিপোতে দণ্ডায়মান জাহাজগুলি, এগুলি জায়গা নাই বলে খালাস করতে পারছে না, তাহলে ডিজেলের সংকট কোথায়? জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এখন থেকে সরকারি ছুটির দিনেও ডিপো খোলা রাখা হবে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা আরিচা মহাসড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে সাভারের নিউ মার্কেট ও বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর গড়ে ওঠা কয়েকশো অবৈধ দোকানপাট ও হকারের স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদের পর নতুন করে কেউ যদি আবারও দোকান বসায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। খেলার খবর জানা গিয়েছে, IPL এর এবারের আসরের সময়সূচি। আগামী 28 মার্চ বেঙ্গালুরুর M চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত জুনে চিন্নাস্বামীতে বেঙ্গালুরুর প্রথম IPL শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে 11 জনের প্রাণহানির পর এই মাঠে IPL ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কর্ণাটক সরকার সম্প্রতি এই স্টেডিয়ামকে ম্যাচ আয়োজনের অনুমতি দেয়। বেঙ্গালুরুর 5টি হোম ম্যাচ হওয়ার কথা এখানে। প্রাথমিকভাবে এবারের IPL এর প্রথম 20 ম্যাচের সূচি বুধবার প্রকাশ করা হয়েছে।
আসাম, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর দ্বিতীয় ধাপে বাকি ম্যাচগুলোর সূচি প্রকাশ করা হবে। এর আগে 2009, 2014, 2019 ও 2024 সালে যখন ভারতে সাধারণ নির্বাচন অথবা কোনো রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে, তখন ফ্র্যাঞ্চাইজি লিগটির সূচি 2 ভাগে ঘোষণা করা হয়েছিল।